অর্থাৎ উদ্দেশ্য একটা গরু পালন, উপকর্ম হচ্ছে তিনটা এবং তিনটা অর্থের দিকে, উপকার তিনটা কিন্তু তিনটাই অর্থের বিনিময়। আচ্ছা এবার একটু আসি যে আমি তিনটা অর্থ কিভাবে পেতে পারি। বললাম তো তিনটাই অর্থ, এটা কিভাবে পাওয়া সম্ভব। আচ্ছা আমরা এখানে জ্বালানি ব্যবহার করতে প্রত্যেকের বাড়িতে রান্না তো করা লাগে, এটা তো চরম সত্য। আচ্ছা জ্বালানি এখানে এলপিজি ব্যবহার করা কতজন? সিলিন্ডার আছে বাসা, আমাদের 30 জন আছে, 30 জনের সিলিন্ডার এখানে। বায়োগ্যাস ব্যবহার করেন কেউ? আপনি দুইজন বায়োগ্যাস দুইজন। আমরা 30 জনের এখানে পার্টিসিপেন্ট আমরা এখানে আছি, তার মধ্যে 28 জনে আমাদের এলপিজি ব্যবহার করতেছি আমরা, আর দুইজন বায়োগ্যাস ব্যবহার করতেছি। আচ্ছা এই এলপিজি দিয়ে যারা কাজ করতেছি বায়োগ্যাস দিয়ে একই কাজ করতেছি। আচ্ছা এলপিজি একটা 5-6 জন পরিবারে, সাধারণত আমাদের একটা পরিবার ছোট হয়ে গেছে, আগের মতো যৌথ পরিবার নাই, 5-6 জন পরিবার সাধারণত এরকম থাকে। 5-6 জন পরিবারে আমাদের 3 বেলা রান্না করি। 3 বেলা রান্না করে আমাদের কেমন সিলিন্ডার দিতে পারে একটা পরিবারের জন্য? এক মাসে যাবে না। আচ্ছা আমরা যদি একটা সিলিন্ডার লাগবে, একটা সিলিন্ডার দাম এখন কত? 1500 টাকা। আমি একটা সিলিন্ডার দাম না, আমি মাসে দাম 2000 টাকা গ্যাস। এটা তো চরম সত্য কথা। 3 বেলা রান্না করলে 2000 টাকা গ্যাস লাগে। আমি তো 1 বছর রান্না করি, 12 মাস, কত টাকা যায়? 24,000 টাকা আমার ঘর থেকে চলে যাচ্ছে। এখানে কোনো সঞ্চয় আছে? শেষ। এটা যদি আচ্ছা এখন যদি বায়োগ্যাস ব্যবহার করেন, এই যে দুই ভাই বায়োগ্যাসের কি সুবিধা পাচ্ছেন? আপনি একটু বলেন তো, একটু একটা সুবিধা পাচ্ছেন। কি সুবিধা পাচ্ছেন? নিরাপদ জ্বালানি পাচ্ছেন, বলতে পারি নিরাপদ জ্বালানি। আর কিছু? আর গোবরটা যেখানে পড়ে, জি, ওইখান থেকে শুকিয়ে আবার ভাত খেতে দেবে। সার পাচ্ছেন। আর কিছু? বাইরে যে একটা সুবিধা বলেন, সেম ওইটাই। আচ্ছা সিলিন্ডার যারা ব্যবহার করছেন তারা কি সুবিধা বলেন তো? দেশে কি সুবিধা পাচ্ছেন? কিছুই নেই। জ্বালানি তো পাচ্ছেন, হুমকি জ্বালানি, হুমকি স্বরূপ একটা জ্বালানি, জীবননাশের জ্বালানি। আচ্ছা এটা পালাম জ্বালানি। দেখেন বায়োগ্যাসের যে সুবিধা আছে, আবার সিলিন্ডারে সেই সুবিধা আছে, কিন্তু বায়োগ্যাসে আরো একটা বেশি সুবিধা আছে, যেটা হচ্ছে সার পাচ্ছে। আরো একটা সুবিধা আছে, সিলিন্ডারটা নিরাপদ জ্বালানি না, এটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা 100%। আর বায়োগ্যাসটা নিরাপদ, এখানে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই। বায়োগ্যাস থেকে আরেকটা সুবিধা আছে কি, আপনার খামারের যে বজ্র, খামারের গোবর এটাকে বজ্র, এটা যদি আপনার খামারে বিক্ষিপ্তভাবে আমরা রাখি, এলোমেলোভাবে রাখি, খামারের রোগ বালাই দূর থেকে আরো কাছে আনতে হবে। আপনাকে গরু ট্রিটমেন্ট দিতে হবে। ইভেন একটা গরু অসুস্থ হলে সেটা আমাদের আর্থিকভাবেও ক্ষতি। ওই গরুটা আপনি সুস্থভাবে যে মূল্য পাবেন বাজার মূল্য, অসুস্থ হলে সেই বাজার মূল্য পাবেন না। যারা এই যে দুগ্ধবতী খামারে আছে, ম্যাস্টাইটিস যে রোগটা হয়, এটা কিন্তু খামারের ওই বজ্র থেকে তৈরি হয়। আচ্ছা এখন বিষয় হচ্ছে, দেখেন সিলিন্ডার গ্যাসে আমি জ্বালাইলে আমার হাঁড়ি পাতিলে ময়লা পড়তেছে না, আবার বায়োগ্যাসও হাঁড়ি পাতিলে কোনো ময়লা নাই।
আপনি সিলিন্ডার গ্যাস রান্না চড়াই দিয়ে আপনি আনুষঙ্গিক সংসার কাজও করতে পারেন, যারা মা বোনেরা বায়োগ্যাসও সেম। আপনি এটা তৈরি করে আপনি যদি রান্নার সময় রান্না চড়াই দিয়ে খামারও কাজ করতে পারেন। এটা হচ্ছে আপনার অর্থ দিয়ে কিনা লাগতেছে, আর এটা হচ্ছে আপনার নিজেই উৎপাদন করতেছে। এটা আপনাকে হিসাব করে ব্যবহার করতে হচ্ছে যে আমার এই সিলিন্ডারটা 1 মাস নিতে হবে, 2 মাস নিতে হবে, বেশি রান্না করা যাবে না। আর এখানে কিন্তু আমার ওই হিসাবটা নাই। উনি 3 বেলায় ওনার চাহিদা মিটাই যাচ্ছে। তাহলে আমাদের এখনো যারা সিলিন্ডারে আছি, আমাদের কি সিলিন্ডারে এখনো থাকা উচিত কিনা? যেহেতু আমরা খামারি, আমাদের কাঁচামাল আছে, আমাদের গরুর গোবরকে সঠিকভাবে ব্যবস্থাপনা করতে হবে। তাহলে কেন আমরা এখনো 28 জন সিলিন্ডার রান্না করতেছি আর কেন 2 জনে বায়োগ্যাস করছি? এটা একটু আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে। বায়োগ্যাস যারা করছে কেন, কোন উদ্দেশ্যে করছে, কোন লাভে করছে? আমরা আমাদের পরিবারকে কোথায় নিয়ে আসছি? কারণ এই গোবর আমরা দেখছি খামারে ওই যে অনেক জায়গায় দেখছি মাথায় করে নিয়ে দূরে রাখে। আবার যে আমার একটু মজায় বললো যে লাঠিকে মুভ করে দেয়, লাঠি বানায়, এটা পিছনে কিন্তু সময় ব্যয় করতে হয়। মা বোনদের একটা যথেষ্ট সময় এর পিছনে ব্যয় করতে হয়। আর আপনি যদি বায়োগ্যাস করেন, খামারে মোটর মারে দিচ্ছেন, ফ্লো পরিষ্কার হয়ে যাচ্ছে, সব বজ্র আপনার বায়োগ্যাস প্লান্টে ঢুকে যাচ্ছে। ওখান থেকে আপনার প্রসেসে আপনার গ্যাস জ্বালানিদের কিচেনে চলে আসছে, আর বাকিটা যেটা বের হচ্ছে আপনি একটা উন্নত মানের সার পাচ্ছেন। এই সারটা আমরা আবার আরো প্রসেস উন্নত করে দিয়ে বিক্রির একটা ক্ষেত্র তৈরি করে দিচ্ছি, যেটাকে আমরা কিছু সার নাই। আমাদের পরবর্তী একজন মহোদয় আছেন নিয়ে, এটাকে আমরা আবার আপনার যখন সার প্রোডাকশন করার সিস্টেম করে দিচ্ছে এবং এটাকে আপনি কোথায় বিক্রি করবেন, মার্কেটটা কোথায়, সেই লিঙ্কটা আমরা তৈরি করে দিচ্ছি। অর্থাৎ গোবরকে আপনি আর অবহেলা করতে পারবেন না। আপনি যদি আমরা ন্যাচারালি একটা হিসাব দেখি, আপনি যদি 2টা গাভী পালেন, উন্নত জাতের গাভী পালেন, এখান থেকে আমার প্রতি মাসে 20,000 আপনার প্রতি মাসে আমি যদি 20 বছরের একটা হিসাব করি, আমি দেখাই 2টা গাভীর আমাদের কেমন দাম হতে পারে? ফ্রিজার গাভী 3 লাখ ধরে। আমি গর্ভবতী মানে বাচ্চা সহ করছি না, 4 লক্ষ। এটা কিন্তু আমার একটা স্থায়ী সম্পদ, এটা আমার সম্পদ। আচ্ছা, এই 2টা গাভী থেকে আমি কিভাবে খামার করে মাসে 18-20 হাজার টাকা ইনকাম করতে পারি, এটা আমরা একটু দেখি। আচ্ছা, আমরা সাধারণত যদি গাভীর খামার কেউ করেন, আর কারো যদি ঘাসের থাকে, ঘাস লাগানো থাকে, গাভীর খামার করতে হলে আপনাকে ঘাস বাধ্যতামূলক, তা না হলে আপনি খামারে লাভে আসতে পারবেন না। আচ্ছা, গাভী পালনে আমরা যদি ঘাসের সাপোর্ট নিই, তাহলে আমরা সাধারণত একটা হিসাবে দেখছি যে গাভী থেকে যে দুধ হয়, এই দুধ থেকে কিন্তু ওদের খাবারটা চলে যায়। হিসাব করে যদি আপনি দানাদার খাবার দেন আর ঘাসের সাপোর্ট নেন, তাহলে গাভীর যে দুধ আপনি বিক্রি করবেন 2টা গাভী, এই 2টা গাভী খাবারের টাকা কিন্তু এই দুধ বিক্রি করে চলে যাবে। অনেক সময় আপনাকেও ভর্তুকি দিতে হবে। ভর্তুকি মনে হয় না দেওয়া লাগে, ভর্তুকি আমার মনে হয় না দেওয়া লাগে। আমরা একটা গাভীকে সর্বোচ্চ কত কেজি দানাদার খাবার? সর্বোচ্চ 5 কেজি দিই। 5 কেজি দানাদার খাবারের দাম কত? জি, মিনিমাম 250। আমি একটা গাভী থেকে এখন নর্মালি ফ্রিজিয়ান জাতের গাভীর 8-10 কেজি দুধ হয়। আমি দুধটা তো প্রায় যদি 70 টাকা করে 60 টাকা করে ধরতে পারি, তাও তো 500 টাকা।
অর্থাৎ তাকে আপনি খাবার দিচ্ছেন 250 টাকা দানাদার খাবার, আপনি তার থেকে দুধ নিচ্ছেন 500 টাকা, সে কিন্তু তারটা খেয়ে আবার আপনাকে দিয়ে যাচ্ছে। আমি ওই দেয়াটা ধরলাম না। না, এখানে তো আপনি শুধু দানাদার খাবার হিসেব করছেন। জি, আনুষঙ্গিক হিসেব করেন। আনুষঙ্গিকটা আমি ধরি না, ওই যে সে যেটা আরো দিয়ে যাচ্ছে বাড়তিটা, ওটা আমি ধরছি না। মানে তারটা সে খাবে, আর ঘাসটা তো এটা আপনাকে শ্রমিকে করতে হবে। ঘাসের যে বিষয়টা এটা শ্রমকে হিসাব করতে হবে। আচ্ছা, এবার আমি আসি অন্য একটা হিসাবে। আচ্ছা, দুটা গাভী থেকে আমরা 24 ঘন্টা কত কেজি গোবর দিতে পারি? 30 কেজি। আচ্ছা, 30 কেজি। আমরা সাধারণত 30 কেজি ধরলাম। আচ্ছা, এই গাভী যখন বাচ্চা দেবে তখন তো গরু হলো কয়টা? 4টা। এর গোবর সংখ্যা তো আরো বাড়বে। তাতে আমরা কত কেজি গোবর হতে পারি 24 ঘন্টায়? 10 কেজি। তো 40 থেকে 50 কেজি আমরা ধরি। 50 কেজি আমরা গোবর ধরলাম। আচ্ছা, এই 50 কেজি গোবর দিয়ে আমরা যদি একটা গ্যাস প্লান্ট তৈরি করি, আপনি দিনে 5 থেকে 6 ঘন্টা গ্যাস পাবেন এই প্লান্ট থেকে। 5 থেকে 6 ঘন্টা গ্যাস পাবেন, যেটা আপনার পরিবারের দৈনন্দিন রান্না বাড়া জ্বালানি সহ আপনার চাহিদা মেটাতে পারবেন। আচ্ছা, এটা যদি আমরা 30 দিনে হিসাব করি, কত কেজি গোবর আসছে? 1500 কেজি গোবর। এই 1500 কেজি গোবর থেকে আমরা, সালাম আলাইকুম।